জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়ে এখন আয়োজন, এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। সততা, নিষ্ঠা, জবাবদিহিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁয়ের নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় উপহার দিয়েছেন তাকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। ৫৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে তেজগাঁয়ের নিজ কার্যালয়ে সকাল 11:30টায় সভা শুরু করেন প্রধান উপদেষ্টা। বেলা 1:30টা পর্যন্ত চলে এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। তিনি কর্মকর্তাদের বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রমে গতি আনতে হবে। এ সময় দুর্নীতির মূল উৎপাটন করে সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করার কথা বলেন সরকার প্রধান। সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম পর্যায়ে কাজে লাগানোর নির্দেশনা দেন তিনি। বিদেশি মিশনগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কূটনীতিকদের ফেরত আসতে বলেছে সরকার, আর 3 জন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশের বাংলাদেশি দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর প্রকৃত তথ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদককে সাহায্য করবে বলেও জানান তিনি। নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবে, মিট করার আগে মতো তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করবো। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করবো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে দ্রুত আমদানি করে ভোগান্তি কমানো যায় সে লক্ষ্যে ক্রয় সংক্রান্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে, যতটা সাশ্রয়ী দাম পাবো সেখান থেকে আনা হবে। ক্রয় কমিটির সভায় 10,000 মেট্রিক টন মসুর ডাল ক্রয়, আরব আমিরাত থেকে আগের চুক্তি অনুসারে 10ম ধাপে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার আমদানি, আর অভ্যন্তরীণ খাত থেকে আরও 30,000 মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতি দিয়েছে কমিটি। আমাদের প্রাধিকার হলো সার, তারপরে আপনার জ্বালানি, আর মানুষের অতি প্রয়োজনীয় জিনিস এবং সার এবং এলএনজি আজকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। অতি দ্রুত আমাদের করতে হচ্ছে, তো যতটুকু সম্ভব আমরা যদি দ্রুত না পাই ওগুলো প্রশ্ন করতে গিয়ে রিজলভ করতে গিয়ে কিন্তু আমরা আপনাদের এলএনজিও পাবো না, অন্য জিনিস পাবো, তো আমরা এনশিওর করছি। এটা আপনার ওপেন ইস্যুতে এলএনজিটা আসতেছে, ওটা ওই কোনো পার্টিকুলার ইস্যুটা না, ওই প্রাইস দেখে রিজনেবল প্রাইস দেখে ওটা নিয়ে আসবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন ওয়াসিল হক পান্থ, সরাসরি চলে যাব তার কাছে। পান্থ, এই বহরে কারা কারা এসেছেন, পরের রাত 2টায় আবার কারা আসবেন, আর সাকিব আল হাসান ফিরছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নাজমুল হোসেন শান্ত কিন্তু চলে এসেছেন, এবং এই বহরে কিন্তু শান্ত সহ জাতীয় দলের হয়ে যারা গিয়েছিলেন তারা কিন্তু এই বহরে ফিরেছেন। সাকিব আল হাসান কিন্তু এখান থেকে ইংল্যান্ডে গিয়েছেন সরাসরি, এবং শান্ত কিন্তু এই সিরিজ জয় করে আমাদের সাথে ব্রিফ করবেন, এবং আমরা সরাসরি চলে যাচ্ছি শান্তর কাছে যে তিনি কি বলেন, তার যে অনুভূতি, তিনি কি জানান সেটা আমরা
ওকে স্টার্ট। আর কোনো মাইক্রোফোন দিবেন না প্লিজ, আর কোনো মাইক্রোফোন না। হ্যাঁ লাকি চার্ম বলা যায়। 6টা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, 3টা জয়, এত বড় অর্জন বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারে মানে ক্রিকেট ইতিহাসের কি সেরা অর্জন কিনা পাকিস্তান বিপক্ষে এই ম্যাচের জয়? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো ওয়ান অফ দ্য বেস্ট অর্জন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের। এবং বেস্ট আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সেলিব্রেশনটা কেমন হয়েছে? ড্রেসিং রুম থেকে বাস, টিম হোটেল, ট্রানজিট সব জায়গায় মিলিয়ে গত 24 ঘন্টা বা যদি 30 ঘন্টার কথা বলি। না আলহামদুলিল্লাহ, এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে। জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে, সবাই হাসি খুশি ছিল। হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি। পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পুরো সময়টা অনেক এনজয় করেছি। না আসলে যেটা আমি একটু আগে বললাম যে জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে মনে হয়। আমি যেটা বললাম যে বাংলাদেশের সব থেকে বড় অর্জন, তো মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। তো এটাই আর কি, আর কাউকে দেখে না জিনিসটা, লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। সো এই আর কি। আচ্ছা শান্ত, 26 রানে 6 পড়ে যাওয়ার পর দুর্দান্ত ফেরাটা, এটা কি আপনি কখন ভাবছিলেন বা আপনার টিমে কিভাবে? না, টু বি ভেরি অনেস্ট, ওই সময় তো পুরো ড্রেসিং রুম সবাই অনেক নার্ভাস ছিল। খুব খারাপ একটা পজিশনে ছিলাম ওই সময়। যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম, তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে। ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম, বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে। সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল। বাট যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরা ব্যাটিং করে ফেলেছে, আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা চেঞ্জ হয়েছে এবং ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু তখন আস্তে আস্তে ওপরের দিকে গিয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে দুইজন খুবই দলের জন্য দারুণ একটা পার্টনারশিপ করলো এবং আমরা ভালো একটা পজিশনে গেলাম। শান্ত, টেস্ট ক্রিকেট কিন্তু ডিফারেন্ট খেলা, সেশন বাই সেশনে খেলা। ওয়ান ডে এবং টি20তে দেখা যায় বেটার একটা দিনে কিন্তু অনেকেই জিততে পারে, কিন্তু টেস্ট ক্রিকেট আপনি 5 দিন 10 দিনের খেলা, অনেক প্ল্যান করতে হয়, পিছিয়ে থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। এখন কি আপনার দল বা আপনারা আসলে অনেক বেশি পরিণত মনে হচ্ছে কিনা? না, এই সিরিজটা খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং ওইখানে যাওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে চিন্তাভাবনা, ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারের ইন্টেনশন ছিল যে আমরা এখানে খেলাটা যেন জিততে পারি। এবং আমি যেটা বলবো যে আমরা পাকিস্তানে 3 দিন আগে গিয়েছিলাম, এটা আমাদের একটু অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট জেতার জন্য প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন, যদিও অনেক সময় 1-2টা সেশন এদিক ওদিক হলেও কামব্যাক করার সুযোগ থাকে, বাট এটা খুব একটা সহজ বিষয় না। সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে, কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন, প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমি বলবো যে সবাই টিমের জন্য খেলার চেষ্টা করেছেন এবং প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন। একটু রূপক, একটু সত্যি যে সাব্বির। না, প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। না, এখনো পর্যন্ত হয়নি। স্যার, শান্ত, আপনি পাকিস্তানের একটা অসাধারণ সামনে করে এসেছেন, নিশ্চিতভাবে এটা আপনাকে অনুপ্রেরণা দিবে কিনা সামনে ভারতের কথা সিরিজ থেকে একটা? অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানেও ভালো করা সম্ভব। আমাদের
অনেকগুলো ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা। মজার ব্যাপার, এই 3 দলের বিপক্ষে আমরা কখনো টেস্ট ম্যাচ জিতিনি, অলরেডি একটা ডান। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার জন্য কি মেসেজ আপনার? অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি, এবং আমরা যে জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে 2টা সিরিজও ভালো করবো। লাস্ট কোশ্চেন প্লিজ বাবু। আব্দুল সিং এর সাথে আপনাদের আসলে ড্রেসিং রুমের এখন অ্যাটমসফিয়ারটা কেমন, বিল্ড আপ কেমন হচ্ছে, টিমটা কতটুকু ইমপ্রুভ করছে আব্দুল সিং এর মানে অধীনে, এবং কোচের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো? না, খুবই ভালো। আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। ওকে, দ্যাটস ইট। শরীফুলের পেছনে গিয়ে থাকাকালীন আপনি অনেক জোরে চিৎকার করে সেলিব্রেশন করছিলেন, কত ডেসিমেল ছিল আওয়াজটা, মনে আছে? শরীফুল কিন্তু অনেক আনকমফোর্টেবল ফিল করছিলেন। না, আমি যেটা বললাম যে এই ধরনের সিরিজ জয় অবশ্যই সেলিব্রেশনটা ভিতর থেকেই আসে। সো এটা আসলে কাউকে ইন্টেনশনালি করা হয়নি। জি, থ্যাংক ইউ। ট্রফি পরে নিয়ে বেরোবে। ওকে, থ্যাংক ইউ। পাকিস্তানের সফর শেষে এসে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক কথা বলছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। পুলিশের মনোবল ভেঙে গেছে এটি সত্যি, তবে ধীরে ধীরে তারা স্বাভাবিক কাজে ফিরে আসবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শিল্প কলকারখানা নিরাপত্তার বিষয়ে এক বৈঠক শেষে তিনি কথা বলেন। পুলিশের স্বাভাবিক কাজে ফিরে আসতে কিছুটা সময় প্রয়োজন। এদিকে পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার। সব ঠিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক মঈনুল ইসলাম বলেন, অভিযানে অনেক অস্ত্র পাওয়া যাচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে, মামলার আসামিদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান আইজিপি। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে, সে কারণে আন্দোলন হচ্ছে। আর কয়েকটা স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে, সেখানে কিছুটা আনরেস্ট হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। সেগুলোর জন্য সরকার সফট লোনের ঘোষণা দিয়েছে এবং সেটার পরিধি আরও বৃদ্ধি করা হবে। আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার, যে তাদের মনোবল ফিরে আসার কারণ এটা হচ্ছে তার হারানো জিনিস, তাকে ফিরে পেতে হবে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করছি, আপনি দেখেছেন সেই অভিযানের একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। গত কয়েকদিন ধরে কিছু ফ্যাক্টরি সুষ্ঠুভাবে কাজ করতে পারেনি। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা একথাও জানান। এছাড়া দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। এ সময় প্রতিষ্ঠানটির সভাপতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কাল থেকে পুরোদমে চলবে সব পোশাক কারখানা। তবে কারখানায় নারী শ্রমিকের কম নিয়োগের বিষয়টিও সত্য না বলে দাবি করেন তিনি। বিজিএমইএ জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো সমন্বয় না থাকার কারণে তাদের সদস্যরা এখনো সক্রিয় না। তাই বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানাগুলোয় অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে ঝুট ব্যবসায়ী নিয়ন্ত্রণে নতুন নতুন পক্ষ বিবাদ জড়িয়ে পড়েছে আর প্রভাব পড়ছে এই শিল্পে। অরাজকতা আছে, বাট আমরা মনে করি আমাদের ফ্যাক্টরির ইন্টারনাল যে কমিউনিকেশন, প্রত্যেকটা ফ্যাক্টরিতে সকালবেলা ফ্যাক্টরিতে ওয়ার্কার ঢুকছে, তারা কাজ করার চেষ্টা করছে। বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওই ফ্যাক্টরিগুলোর স্পেয়ার ওয়ার্কাররা আছে, যারা বহিষ্কৃত ছিল সে সমস্ত ওয়ার্কাররা আছে। এর মধ্যে বাহিরের বেশ কিছু কিশোর গ্যাং বলা হচ্ছে বা অন্য
টোকাই গ্রুপ বলা হচ্ছে, এই ধরনের প্রচুর মিক্স পিপল আছে। আজকে রাত থেকে যৌথ অভিযানে যাবে এবং এই কোঅর্ডিনেশনটা তারা কনফার্ম করেছে। তো আমরা আশা করি আজকে যে কমিটমেন্টটা তারা দিয়েছে, কালকে সকাল থেকে আমরা হয়তো ফ্যাক্টরি চালাতে পারবো। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দেয়া সহ বিভিন্ন দাবিতে বুধবারও শিল্পনগরী গাজীপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী বেসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ দেখা যায়। এদিকে বহিরাগতদের হামলা থেকে কারখানা রক্ষায় নিরাপত্তা বাড়িয়েছে মালিকপক্ষ। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পনগরীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বলছেন, পোশাক খাতে অরাজকতা প্রতিহত করতে কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিগত 15 বছর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের কার্যক্রমে ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ও সদস্যরা। বর্তমানে তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতা করে সিও পদে থাকার চেষ্টা চাচ্ছেন, এমন অভিযোগ এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সদস্যদের। তাই সভাপতি সহ পরিচালনা পর্ষদের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সকালে মতিঝিলে এফবিসিসিআইয়ের ভবনের সামনে বর্তমান সভাপতি মাহবুবুল আলম এবং অন্যান্য পরিচালকদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক পরিচালকরা। তার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং সংস্কারের পরে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত হবে। এই দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে এই অবস্থান কর্মসূচি। শিল্প খাতে গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা খুব বেশি, যা কমানোর আহ্বান করছেন ব্যবসায়ীরা। সকালে এক আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, গ্যাসের দাম বাড়ানোর আগে পূর্বাভাস না দেয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এতে করে বায়ারকে আগের কমিটমেন্ট রক্ষার ক্ষেত্রে তারা নানানমুখী সমস্যায় পড়েন। এ সময় বিদ্যুৎ খাতের অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে এলএনজি আমদানির দিকে ঝুঁকতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকারের নজর বাড়ানোর কথা বলেন বক্তারা। যেসব ফ্যাক্টরি ইফিশিয়েন্টলি তার গ্যাস ইউজ করে, গ্যাস প্রাইসিং এর ক্ষেত্রে তাদেরকে একটা বেনিফিট দেন। তাদের জন্য 31 টাকা 50 পয়সা করেন না, তাদের জন্য গ্যাস প্রাইস কম করেন। আমাদের কথা কোনোদিন শোনা হয় নাই। যিনি ইনএফিশিয়েন্ট ইউজার আর যিনি এফিশিয়েন্ট ইউজার সবাই যদি একই কাতারে পরীক্ষিত হয়, তাহলে এটা খুব কষ্টদায়ক। এনার্জি সেক্টর যে কত বড় একটা গর্ত আমাদের পুরা এই ইকোনমিতে করছে, এটা কিছুদিন পরে আমাদের নতুন সরকার যারা এসছে, এখনো তো ওনারা ধরছে, চোর ধরছে, যখন এটা বুঝবে যে এটা কত বড় একটা, এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, the energy is an equally big burden and liability. পদত্যাগপত্রে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশনাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমিশনের পদত্যাগ দাবি করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেছি তো আপনাদেরকে কালকে দাওয়াত করা হয়েছে, কালকে আসবেন। কখন স্যার? 12টায়। আমি তো বলেছি নো কমেন্ট, আমি এখন কোনো কমেন্ট করব না। কালকে দাওয়াত করা হয়েছে, আপনারা আসেন। রাষ্ট্রপতি কি বলছে? কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 60 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে আন্দোলনের ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে একাধিক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হকের সঙ্গে তাকেও আদালতে তোলা হয়। প্রত্যেকের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহিল কাফিকে 8 দিন এবং শহীদুল হকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে
তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে। তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ওনারা রিমান্ড 7 দিন এবং 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। এতদিন সরকারকে প্রশ্ন করার যে বিনিময় মূল্য ছিল তা থেকে বের হয়ে এসে ক্ষমতাকে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। টিএসসিতে ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদি মার্চ করা হবে। বিকেলে 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু হবে শহীদি মার্চ। মিছিল সংসদ ভবন পর্যন্ত গিয়ে ঘুরে শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাঞ্চলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে। আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড দেন আদালত। এর আগে মঙ্গলবার রাত 10টার পরে দিলীপ আগরওয়ালকে গ্রেফতার করে গুলশান 1 নম্বরে আকাশ টাওয়ারে অভিযান চালানো হয়। ওই ভবনের ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও তার অফিস রয়েছে। পরে রাত 1:45টার দিকে ওই অফিস থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে এক বার্তায় জানায়, স্বর্ণ ও হীরা চোরাচালান সহ বেশ কিছু অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। অসুস্থ বোধ করলে মঙ্গলবার রাত 11:15টার দিকে হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গত রোববার রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান 5 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন। নিহত খালিদের বাবা কামরুল হাসান 19 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। বিগত সময়ে স্বার্থন্বেষী ড্যাপ সহ দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পনায় নানা পরিবর্তন এনেছে, যা একটি মহলকে লাভবান করেছে। নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কর্তৃক এটির সঠিক তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন বিআইপি এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। বিআইপির উদ্যোগে বুধবার সকালে রাজধানীর বিআইপি এর মিলনায়তনে পরিকল্পিত বৈষম্যহীন উন্নয়ন এবং টেকসই পরিকল্পনা চর্চায় স্বার্থন্বেষী মহলের আগ্রাসন বিষয়ক সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত স্থপতিরা বলেন, মহাপরিকল্পনা প্রণয়ন ও পূর্ণ মূলধনের শহরের বাসযোগ্যতা, নাগরিক সুবিধা, সুষম বন্টন, এলাকাভিত্তিক সাম্য, পরিবেশ প্রতিবেশ, জলাশয়, কৃষি, ভূমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এছাড়াও নতুন বাংলাদেশ পরিকল্পনা দলিলকে অনুসরণ
অনুসরণ করেই যেন অবকাঠামো উন্নয়ন ও আবাসন তৈরির হয় সেটি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী এবং স্বার্থ সংশ্লিষ্ট পেশাজীবীদের চাপ ও পরিকল্পনা আইন পরিবর্তন করার অতীত ইতিহাসের পুনরাবৃত্তি না করার দাবিও জানান তারা। নির্মাণ বিধিমালা অনুযায়ী শহর পরিকল্পনার সামগ্রিক বিষয় বিবেচনা না নিয়ে ভবনের উচ্চতা আয়তন নির্ধারণের জন্য প্রধানত রাস্তার প্রশস্ততা ও প্লটের আকার বিবেচনায় না হয়, যা অপ্রতুল নাগরিক সুবিধাদির সাথেই নগরের বাসযোগ্যতা নষ্ট করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের উন্নয়নের বিকেন্দ্রীকরণ না করলে সকল উন্নয়ন শুধুমাত্র ঢাকা বা 2-1টা নগর কেন্দ্রিক করলে কোনো শহরে যত উচ্চতলা ভবনই করি সেই শহরে যেমন সবাইকে সংকুলন করা সম্ভব হবে না, অনুরূপভাবে আমাদের শহরগুলোর বাসযোগ্যতা রক্ষা করা যাবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বুধবার রাত 8:30টায় খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় যান সারা কুক। এ সময় বিভিন্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক তালুকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানা যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তার বাসভবনে যান সারা কুক। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গেল 21 আগস্ট ঢাকায় বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। হৃদরোগ, কিডনি, লিভার সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। বন্যার্তদের জন্য বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত 13 কোটি টাকার বেশি নগদ অর্থ ত্রাণ বিতরণ করা হয়েছে। নয়াপল্টনে বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলাকালে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আরও 2 দিন ত্রাণ ও নগদ টাকা দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে। ঘরবাড়ি, জরুরি সরঞ্জাম দিয়ে পুনর্বাসন শুরু করবে বিএনপি। সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান ডাক্তার জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিট পর্যায়ে অর্থাৎ জেলা, উপজেলা, পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সদস্য ভাই বোনেরা, তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় 13 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে 11,13,569 টাকা। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তথ্য জানান ত্রাণ কার্যক্রমের ছাত্র সমন্বয়করা। দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গেল 22 আগস্ট থেকে শুরু হয় গণত্রাণ কর্মসূচি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সর্বস্তরের মানুষ। খাদ্য সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ নগদ অর্থ সহায়তা আসে এই কার্যক্রমে। সমন্বয়করা জানান, প্যাকেজিং সহ আনুষঙ্গিক ব্যয় হয়েছে 1,75,12,794 টাকা। ব্যাংকে থাকা অবশিষ্ট অর্থ সরকারের সাথে সমন্বয় করে বন্যা পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করা হবে। এদিকে বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী পাঠানোর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে সমন্বয়করা। সংগ্রহের মাধ্যম ছিল মূলত 3টি। সংগ্রহের মাধ্যমগুলো 3টির মধ্যে ছিল প্রথমত TSC তে নগদ ক্যাশ বুথ, সেখানে নগদ সংগ্রহ করা হয়েছিল। মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, নগদ, রকেট, এর মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছিলাম। এবং ব্যাংকিং মাধ্যম, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করেছি। এই সকল 3টি মাধ্যম মিলিয়ে আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে 11,13,569 টাকা। আপনারা জানেন আমরা 3 দিন অন্তর অন্তর রিপোর্ট পাবলিশ করছিলাম। সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো, খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দিব। ত্রাণ মন্ত্রণালয় থেকেই প্রধান উপদেষ্টা মহোদয়ের আদেশেই একটি বন্যা পুনর্বাসন কমিটি গঠিত হয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন। আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি, সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলার ঘটনায় 2 দিন বন্ধ এবং 1 দিন সীমিত আকারে সেবা দেওয়ার পর আজ পুরোদমে চালু হয়েছে বহির্বিভাগ সেবা। বুধবার সকাল থেকে বহির্বিভাগের সামনে ভিড় দেখা গেছে রোগীদের। হাসপাতালের বহির্বিভাগের সামনে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেবা পেয়ে রোগীদের স্বস্তি প্রকাশ করতেও দেখা গেল কারো কারো কণ্ঠে ছিল অভিযোগের সুর। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডাক্তার আসেনি বলে জানান তারা। সব মিলিয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায়। কালকে কোনো নার্স বা কোনো ডাক্তার কোনো কিছু দেখেনি, জাস্ট একটু আইসা ফাইল ফুল গাইডটা চলে গেছে। কিন্তু আজকে সবাই আইসা দেখছে যে এটা করেন সেটা করেন, এটা লাগবে ওটা লাগবে সব কিছুই বলে দিচ্ছে। এখন আবার দিছে পরীক্ষা রিপোর্ট নিয়ে আসি, আবার আসবে এসে দেখবে। অল টাইম মনিটরিংয়ে রাখে, আর আমাদের তো সেনাবাহিনীরা ওনারা আছে করতেছে। যদি আরও একটু মনিটরিং করতো আমার মনে হয় আমরা সাধারণ রোগীরা একটু অনেক হেল্প পেতাম। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বিগত সময়ের তুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটির প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম তদারকি অনুষ্ঠানে প্রশাসক বলেন, তাপমাত্রা বেশি থাকায় এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়বে না। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর অনেক কাউন্সিলর অনুপস্থিত আছে, তবে তাদের অনুপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটবে না। সম্প্রতি দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমানকে অপসারণের দাবিতে চলা কর্মকর্তাদের বিক্ষোভের প্রসঙ্গে প্রশাসক বলেন, এটা আদালতের সিদ্ধান্ত। বাংলাদেশের গণতন্ত্র ছিল না বলে আইনের আশ্রয় পায়নি দেশের মানুষ। অপরাধী চক্র রাষ্ট্রকে দখল করে তারা সকল শ্রমিকের অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর জাতীয়তাবাদী হকার্স দল আয়োজিত হয়রানি বন্ধ, পুনর্বাসন ও বৃহত্তর ঐক্যের লক্ষ্যে বিশেষ সাধারণ সভায় সব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সর্বস্তরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছে। ছাত্র জনতার আন্দোলন দেশের মানুষকে আজ নতুন রাষ্ট্র উপহার দিয়েছেও জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা দেশের নাগরিক, তাদের প্রতি আর কোনো অবিচার হতে দেয়া হবে না। সভায় জাতীয়তাবাদী দলে হকার্স দলের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। এই কমিটি সকল ধরনের বৈষম্য প্রতিহত করবে এবং সকলের অধিকার সংরক্ষণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই নেতা। কারিগরি শিক্ষা ব্যবস্থায় 7% হলো ব্যবহারিক, যা মূলত ক্রাফট ইন্সপেক্টররা দিয়ে থাকেন। সেই ক্রাফট ইন্সপেক্টরদের উপর বিভিন্ন প্রকার হুমকি, লাঞ্ছনা, মিথ্যাচার ও বৈষম্যের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পলিটেকনিক নন গ্যাজেট অ্যাসোসিয়েশন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরহীন সরকারি পলিটেকনিক ক্রাফট ইন্সপেক্টরদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অপপ্রচারের বন্ধে দাবি জানানো হয়। এর সাথে বক্তারা বলেন, কারিগরিতে ক্রাফট শিক্ষক পদ হওয়া সত্ত্বেও এদের নন টেকনিক বলে বৈষম্য তৈরি করা হয়েছে। স্বার্থন্বেষী মহল শিক্ষার্থীদের ব্যবহার করে ক্রাফট ইন্সপেক্টরদের অপমান করেছে বলেও জানান তারা। এছাড়া ক্রাফট ইন্সট্রাক্টর শিক্ষকদের নানানভাবে লাঞ্ছিত করা হচ্ছে বলে হুমকি দেওয়া হচ্ছে। যে স্বার্থন্বেষী মহল এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিচারের দাবি করেন শিক্ষকরা। এক দশক পর গাজীপুরের কাশিমপুর হাইট সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার জেলার জানান, মঙ্গলবার তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে রাতেই তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। বিভিন্ন সময় সুইডেন আসলামের নামে 22টি মামলা হয়েছে, যার মধ্যে 9টি হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে। কারা কর্তৃপক্ষ জানায়, আসলাম 2005 সালের 31 জানুয়ারি গ্রেফতারের পরবর্তীতে বিভিন্ন কারাগারে অবস্থান করেন। পরে 2014 সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন এই শেখ আসলাম।
এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ কঙ্গোর সবচেয়ে বড় কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন 129 জন। রাজধানীর কিনশাসার মালাকা কারাগার থেকে পালানোর সময় মৃত্যু হয় তাদের। যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বন্দীরা পালানোর চেষ্টার সময় কারাগারে প্রশাসনিক কার্যালয়ের ভবনে আগুন লাগার পর সেটা খাদ্যের গুদামার হাসপাতালে ছড়িয়ে পড়ে। মূলত পালাতে গিয়ে প্রাণহানার বন্দীরা। এর আগে কারা কর্তৃপক্ষ জানায়, এই কারাগার থেকে কোনো বন্দী এখন পর্যন্ত পালাতে সক্ষম হয়নি। বন্দীরা জানান, তারা কারাগারের মধ্যে গুলির শব্দ পেয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে। ইরানের চলতি বছর 4 শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গেল আগস্টেই কার্যকর করা হয়েছে অন্তত 81 জনের মৃত্যুদণ্ড। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘের 11 মানবাধিকার বিশেষজ্ঞের একটি দল সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে 15 জন নারী থাকা এ নিয়ে উদ্বেগও জানায় দলটি। এর আগে গেল জুলাইয়ে 45 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়াও গেল মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে অন্তত 41 জন মাদক সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন বলেও জাতিসংঘের বিশেষজ্ঞ দলটির পক্ষ থেকে জানানো হয়। বিশেষজ্ঞরা আরও জানায়, 2021 সাল থেকেই মাদক মামলার মৃত্যুদণ্ডে কার্যকরের হার আশঙ্কাজনক হারে বেড়েছে ইরানে। অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত 2 জন। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 50 জনকে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। ঘটনাস্থলে পরিদর্শন শেষে তিনি জানান, নৌকার বেশিরভাগ আরোহীর লাইফ জ্যাকেট ছিল না। হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। এর আগে গেল মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের সময় নৌকা ডুবে মারা যান আরও অন্তত 200 অভিবাসন প্রত্যাশী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। আর এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে এখন টিভি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।